আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এমন খবর গত কয়েকদিনে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রতিদিনই প্রকাশিত হচ্ছে। এমন খবরের মধ্যে চমক জাগানো একটি খবর হলো ভারতীয় গোয়েন্দা সংস্থার 4 কর্মকর্তা বাংলাদেশি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে সোমবার ঢাকায় এসেছেন। ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনাকর খবরের মধ্যে একই দিন বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সূত্রগুলো বলছে, বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যর্পণ হবে নাকি তিনি প্রত্যাবর্তন করবেন, এ নিয়ে ভারত সরকারের বার্তা দীনেশ ত্রিবেদী বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিয়েছেন, যার অর্থ হলো শেখ হাসিনা কি নিজ ইচ্ছায় ফিরবেন নাকি তিনি আইনি প্রক্রিয়ায় ফিরবেন সেই জটিলতা নিয়ে ভারত তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে। দুই দেশের সম্পর্কের মধ্যকার উত্তেজনা কমবে না বাড়বে, বিশেষ করে তারেক রহমান দিল্লি যাচ্ছেন কি যাচ্ছেন না সেটিও হয়তো জানা যাবে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতের হাই কমিশনারের অনুষ্ঠেয় বৈঠকে। তবে ভারতীয় হাই কমিশনার আশা করছেন নরেন্দ্র মোদী আর তারেক রহমানের বৈঠক হলে সব সমস্যার সমাধান পাওয়া যাবে। ভারত বাংলাদেশের এই প্রতিরক্ষা এবং কূটনৈতিক তৎপরতার মধ্যে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট বা IRI এর একটি টিম ঢাকায় বিএনপি ও জামাত ইসলামী নেতাদের সাথে আলাদা আলাদা বৈঠক করেছে। বাংলাদেশের রাজনীতিতে এই বৈঠকগুলো বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রবিবার ঢাকায় বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে যাচ্ছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি হয়েছে একেবারে রুদ্ধদ্বার। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে দুই পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সোমবার তারেক রহমানের সাথে বৈঠকের পর আলোচনার বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে বলে সংবাদ মাধ্যমগুলোকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং জানিয়েছে, সোমবার বেলা 11টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার বৈঠক হওয়ার কথা রয়েছে। খলিলুর রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর এটি দ্বিতীয় বৈঠক। মার্কিন দূত সার্জিও গোর বাংলাদেশে আসার একদিন আগে একটি বৈঠক হয়েছিল। কূটনৈতিক সূত্রগুলো বলছে, রবিবার খলিলুর রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর যে বৈঠকটি হয়েছে সেটি নিছকই কোনো সৌজন্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। গত 5ই আগস্ট দিল্লিতে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা অংশ নিয়ে বক্তব্য দেন এবং সাংবাদিকদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। এই অনুষ্ঠানের আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার বক্তব্য থামাতে ভারত সরকারের সাহায্য চেয়েছিল। যদিও ভারত সরকার বলেছে, শেখ হাসিনার ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্য দেশটির সরকার সমর্থন করে না, কিন্তু বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের ধারণা ভারত সরকার অনুমতি ছাড়া এই ধরনের অনুষ্ঠান হওয়া এবং তাতে শেখ হাসিনা বক্তব্য দিতে পারতেন না। এই ঘটনার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছিল। গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এই ঘটনার পর বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। অবশ্য এই ঘটনার পরও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক পুরোদমে চালু আছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার সরকারি পর্যায়ের বৈঠকগুলোতে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হচ্ছে। রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এমন তথ্য জানা গেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনার ইস্যুটি নিয়ে এখন দেশ দুটির মধ্যকার আলোচনা প্রত্যর্পণ নাকি প্রত্যাবর্তন এমন একটি ব্যারাজেলের মধ্যে আটকে আছে। বাংলাদেশ সরকার চায় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী প্রত্যর্পণ, আর ভারত সরকার চায় শেখ হাসিনা নিজ ইচ্ছেতেই যেহেতু ফিরে যাবেন তাই সেটি হবে প্রত্যাবর্তন। ভারতের বাংলা সংবাদ মাধ্যম দ্য ওয়ালের খবরে দাবি করা হয়েছে, ভারতের হাই কমিশনার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ঢাকাকে তাদের অবস্থান নিয়ে ভাবতে হবে। বাংলাদেশ সরকার একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে, যার অর্থ ভারত সরকারকে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে তার
দেশের হাতে তুলে দিতে হবে। অন্যদিকে ভারতের বক্তব্য, আওয়ামী লীগ সভানেত্রী নিজেই দেশে ফিরতে চেয়েছেন। তিনি যাতে নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন এবং আদালতে হাজির হয়ে ন্যায় বিচার পান, সেই নিশ্চয়তা দিতে হবে ঢাকাকে। সোমবার তারেক রহমানের সঙ্গে বৈঠকেও ভারতের হাইকমিশনার নরেন্দ্র মোদী সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করবেন বলে বলা হয়েছে দ্য ওয়ালের খবরে। তবে সোমবারের সাক্ষাৎকার শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিষয়ে সীমাবদ্ধ থাকবে না। রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকে আগামী মাসে তারেক রহমানের নয়াদিল্লি সফরের বিষয়েও কথা হয়েছে। আগামী 12-13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনে আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 14 জুলাই ঢাকায় ভারতীয় হাই কমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে এই আমন্ত্রণ জানানো হয়। এই অনুষ্ঠানে তারেক রহমান যোগ দিবেন কিনা তা এখনো নিশ্চিত নয়, যদিও দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে তারেক রহমানের যোগ না দেওয়াটা প্রায় নিশ্চিত। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মন্ত্রণালয়ের সাউথ এশিয়ার ডিজিকে তারেক রহমানের এই সফরের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটি দেওয়া হয়েছিল 5 আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়ার পরপরই। ওই সূত্রটি বলছে সে নির্দেশটি এখনো বলবৎ আছে। শেখ হাসিনা ইস্যু সহ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান গুরুত্বপূর্ণ ও জটিল সমস্যাগুলো যে দুই দেশের শীর্ষ নেতার বৈঠক ছাড়া সমাধান সম্ভব নয়, সেটি নিয়ে দুই পক্ষই নিশ্চিত। এই বৈঠকটি হতে পারে সেপ্টেম্বরে। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রবিবার ঢাকার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সেই ইঙ্গিতে দিয়েছেন। তিনি বলেছেন, দুই দেশের শীর্ষ নেতা মানে নরেন্দ্র মোদী আর তারেক রহমানের বৈঠক হলে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান সম্ভব। এদিকে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে ঘিরে দুই দেশের রাজনৈতিক মঞ্চে উত্তেজনার মধ্যে বিশেষ একটি খবর হলো, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে ভারতের 4 নিরাপত্তা কর্মকর্তা ঢাকায় এসেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের এই প্রতিনিধি দলটি রবিবার দুপুর 3টার দিকে নয়াদিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। ধারণা করা হচ্ছে, ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা ঢাকায় দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছেন। নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত থাকার প্রেক্ষাপটে এই সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ভারতের প্রতিনিধি দলটি ঢাকার একটি অভিজাত হোটেলে উঠেছে। সফররত ভারতীয় কর্মকর্তাদের থাকার ব্যবস্থা করেছে বাংলাদেশ ডিজিএফআই। ভারতীয় প্রতিনিধি দলের সদস্যদের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সূত্র নামগুলো প্রকাশ করেনি। তবে এটি নিশ্চিত হওয়া গেছে, প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, যাকে সংক্ষেপে র বলা হয়, তার উচ্চপদস্থ একজন কর্মকর্তা। সূত্রগুলো বলছে, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা এমন এক সময় ঢাকায় এসেছেন যখন বাংলাদেশ ও ভারত নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে সম্পৃক্ততার জন্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন কি যাবেন না, সে অনিশ্চয়তার মধ্যে আছে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। অবশ্য বাংলাদেশের রাজনীতি ও প্রতিরক্ষা খাতে শুধু ভারতীয়রাই বৈঠক করছে না, বরং মার্কিন প্রতিনিধিদের সাথে বাংলাদেশের রাজনীতিবিদদের বৈঠকের খবর পাওয়া গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র নেতারা 9 আগস্ট গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI এর একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন। সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এই ঘণ্টাব্যাপী বৈঠকে IRI এর চলমান কর্মসূচি এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতিকে সুসংহত ও টেকসই করার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনার উপর আলোকপাত করা হয়েছে। বৈঠকে IRI এর সিনিয়র ডিরেক্টর, সেন্টার ফর ইনসাইটস অ্যান্ড সার্ভে রিসার্চের একজন প্রতিনিধি, একজন কারিগরি উপদেষ্টা এবং এর আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর সহ সিনিয়র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, সংসদীয় স্থায়ী কমিটির একজন চেয়ারপারসন এবং একজন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সহ রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। পরে বিকেল 3:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের একজন সদস্য এবং IRI এর একটি প্রতিনিধি দলের মধ্যে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইঙ্গিত দেওয়া হয় ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক অংশগ্রহণ এবং দেশের গণতান্ত্রিক উন্নয়ন সম্পর্কিত বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের একাধিক রাজনৈতিক স্টেকহোল্ডারদের সাথে সম্পৃক্ত হচ্ছে। ঢাকার একাধিক সূত্র বলছে, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে সংকট উত্তরণের জন্য ওয়াশিংটনের মধ্যস্থতায় ঢাকা ও দিল্লির পক্ষগুলোর সাথে সামনে আরও একাধিক বৈঠক হতে পারে। মানে অতটুকু একটা আগুন, যে আগুনে বালতি আর মগের পানি দিয়ে যে আগুন নেভানো গেল, সে আগুন থেকে এত বড় ধোঁয়া হলো কি করে, সেটা কিন্তু ফায়ার ফাইটার সজীব প্রশ্ন তুলেছেন। এবং প্রশ্ন হচ্ছে, আগুনের সূত্র কি, উৎস কি, সেটা কিন্তু বের করতে পারে নাই বলেই দমকল বাহিনীর কর্মীরা, আগুন নিয়ন্ত্রণকারী ফায়ার ফাইটাররা সাধারণভাবে যেটা বলে দেন বাংলাদেশে, যে নিশ্চয়ই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এরকম আগুনের সূত্রপাত হয়েছিল। এখানেও সেটাই বলার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকার বারিধারায় কূটনৈতিক এলাকায় পাকিস্তানের হাই কমিশনারের বাড়িতে এমন এক রহস্যময় আগুন লেগেছে যে তারপর থেকে পত্রপত্রিকাগুলোতে গত কয়েকদিন ধরে একের পর এক নানা রকম খবর বের হচ্ছে। মানে একদিকে যেমন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নায়মা হায়দার এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তেমনি প্রশ্ন উঠেছে যে বৃহস্পতিবার ভোর রাতে ওই আগুন লাগার পর বহু ঘন্টা পর, মানে সেই বৃহস্পতিবার গভীর রাতে এসে কেন এমন একটা খবর জানা গেল যে বাংলাদেশের সুরক্ষিত কূটনৈতিক পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেতে পেরেছে পাকিস্তান হাইকমিশনারের বাসায়। শুধু রহস্য সেটা নিয়েই নয়, পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা হায়দার এখন কেমন আছেন? কোনোদিন পত্রিকায় উঠছে তারা এখনো গুলশানের ইউনাইটেড হাসপাতাল, যে হাসপাতালটি এখন কন্টিনেন্টাল নামে পরিচিত, সেই কন্টিনেন্টাল হাসপাতালে তারা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে, মানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন, কারণ তাদের শ্বাসযন্ত্রে নানা রকম সমস্যা দেখা দিয়েছে। আবার কোনোদিন পত্রিকায় আসছে তারা স্থিতিশীল অবস্থায় আছেন, তাদেরকে এরই মধ্যে হাসপাতালের ক্যাবিনে নিয়ে আসা হয়েছে। নাইমা হায়দার এবং ইমরান হায়দারের শারীরিক পরিস্থিতি কি, কিভাবে পাকিস্তান হাইকমিশনারের সুরক্ষিত বাসভবনে শর্ট সার্কিট থেকে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারল, যে অগ্নিকাণ্ডে আহত হয়ে অসুস্থ হয়ে পড়ে আইসিইউতে চিকিৎসা নিতে হচ্ছে পাকিস্তানের হাইকমিশনার এবং তার স্ত্রীকে, সে বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখন পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি। তবে বাংলাদেশের সরকারের একেবারে শীর্ষ পর্যায়ের নির্দেশে ঘটনার তদন্ত চলছে, সে খবরও পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখন এই আগুন আসলে লাগলো কেন, লাগার পর এত ঘন্টা পরে সে খবর প্রকাশিত হলো কেন, এবং আসলে পাকিস্তান হাইকমিশনার আর তার স্ত্রীর শারীরিক অবস্থা কি, কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা পর্যন্ত এখনো তাদের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ পর্যন্ত করতে যান নাই, কিন্তু পাকিস্তান হাইকমিশনার এবং পাকিস্তানের হাইকমিশনারের স্ত্রী নাইমা হায়দারের সঙ্গে দেখা করতে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গিয়ে উপস্থিত হচ্ছেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার যেমন হাসপাতালে গিয়ে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তেমনি জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও এই কন্টিনেন্টাল হাসপাতালে গিয়ে পাকিস্তান হাইকমিশনারের আশু আরোগ্য কামনা করেছেন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ শুধুই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি কেন করছে, কেন বিএনপি, ক্ষমতাসীন দল বিএনপি যেমন তাদের কোনো নেতৃবৃন্দকে পাকিস্তান হাইকমিশনারকে দেখতে পাঠায়নি, তেমনি সরকারের কোনো ব্যক্তিও যে যায়নি, কিন্তু আবার ওই ঘটনাকে রহস্যপূর্ণ ধরে সে ঘটনার তদন্ত চলছে, সেগুলো ভীষণভাবে আগ্রহোদ্দীপক বটে। আর এমন একটা সময়ে পাকিস্তান হাইকমিশনারের বাড়িতে এ ঘটনা ঘটল যখন দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সরাসরি অভিযোগ করে বলেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মিলনায়তন ভর্তি সাংবাদিকের সামনে যে বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে অবাধে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হচ্ছে এবং
বরং বাংলাদেশকে একটা দ্বিতীয় পাকিস্তান বানানোর চেষ্টা চলছে। আর সেই মন্তব্যের বিষয়ে যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে ভারতের সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিলেন যে শেখ হাসিনা পুত্র তো বলছেন বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানানোর চেষ্টা চলছে আর আইএসআই ভীষণ সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে, তখন রণধীর জয়সওয়াল মোটেও বলেন নাই যে সজীব ওয়াজেদ জয় যা বলেছেন এরকম কোনো তথ্য তাদের কাছে নাই, বা সজীব ওয়াজেদ জয় যা বলেছেন ভারত তা সমর্থন করে না, বরং রণধীর জয়সওয়াল বলেছেন ভারত প্রতিবেশী দেশ এবং পুরো অঞ্চলে গভীরভাবে সকল ঘটনা প্রবাহের দিকে নজর রাখে এবং তাদের নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে, প্রতিরক্ষার দৃষ্টিভঙ্গি থেকে প্রতিটি ঘটনা বিবেচনা করে যখন যেখানে যেমন প্রয়োজন তেমন পদক্ষেপ নেয়। এমন অবস্থায় বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার দায়িত্ব নিয়েছিলেন 2025 সালের আগস্ট মাসে। ইমরান হায়দারের বাড়িতে এই আগুন লাগার ঘটনাটি রহস্যময়, তা নিয়ে কি কি রহস্য আছে এবং কি কি রহস্য আলোচিত হচ্ছে তা নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন ওই হাইকমিশনারের অগ্নিকাণ্ডে পড়া বাড়িতে গিয়ে সেই বাড়ির দারোয়ানদের সঙ্গে কথা বলে এবং হাসপাতাল পর্যন্ত গিয়ে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসে একটা প্রতিবেদন ছেপেছে মানবজমিন পত্রিকা। মানবজমিন পত্রিকা লিখছে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে বর্তমানে গুলশানের বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। সেখানে তারা বলছে বৃহস্পতিবার ভোররাত 4:30টার দিকে গুলশান নর্থ এভিনিউয়ের 71 নম্বর রোডে অবস্থিত বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দূতাবাসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বারিধারা ফায়ার স্টেশনের দুটো ইউনিট তখন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে দেখবেন মানবজমিন পত্রিকাতেই ফায়ার সার্ভিস টিমেরই দুজন দুরকম কথা বলছেন। বারিধারা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সজীব বলেছেন মানবজমিনকে, আমরা তো প্রথমে গিয়ে অবাক হয়েছি এতটুকু আগুনে এত ধোঁয়া কিভাবে তৈরি হলো। তিনি বলেন মূলত হাইকমিশনার যেই রুমে ঘুমান সেই রুমের পাশের রুমে আগুন লাগে। পাশাপাশি দুটো রুম, একটা বেডরুম আর একটা বসার বা ড্রয়িং রুম হবে হয়তো, সেখানে বড় টিভি ছিল, এসি ছিল, অন্যান্য আসবাবপত্রও ছিল। আগুনটা ওই বসার রুমেই লাগে। ভাবেন আগুন গিয়ে পৌঁছে গেছে আরেকটি দেশের রাষ্ট্রদূতের একেবারে বেডরুম লাগোয়া ঘরে, অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এখন পর্যন্ত এই খবরটি খোলাসা করে জানানো হয় নাই। ওই রুমের ফায়ার ফাইটার সজীব মানবজমিনকে বলেন ওই রুমের জানালা ছিল কিন্তু আমরা গিয়ে তা বন্ধ পাই। এমন একটা পরিস্থিতি ছিল রুমের ভেতর যে আমরা নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমাদের বিশেষ গ্যাস ব্যবহারের পরে একটু শ্বাস নিতে পারি, তারপর আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। তিনি বলেন আগুন বেশি বড় ছিল না, বালতি মগের পানি দিয়েই নেভানো যায়, কিন্তু রুমের ভেতরে ধোঁয়া ছিল অনেক। পরে আমাদের মেশিন দিয়ে সব ধোঁয়া বের করে দেই, জানালা খুলে ভেন্টিলেশনের ব্যবস্থা করি। তিনি বলেন যখন আগুন লাগে তখন বাসার ভেতরে হাইকমিশনার ও তার স্ত্রী দুজনেই ছিলেন, তাদের কোনো সন্তান বা ছেলে মেয়েকে আমরা দেখিনি। মানে অতটুকু একটা আগুন, যে আগুনে বালতি আর মগের পানি দিয়ে যে আগুন নেভানো গেল, সে আগুন থেকে এত বড় ধোঁয়া হলো কি করে, সেটা কিন্তু ফায়ার ফাইটার সজীব প্রশ্ন তুলেছেন। এবং প্রশ্ন হচ্ছে আগুনের সূত্র কি, উৎস কি, সেটা কিন্তু বের করতে পারে নাই বলেই দমকল বাহিনীর কর্মীরা, আগুন নিয়ন্ত্রণকারী ফায়ার ফাইটাররা সাধারণভাবে যেটা বলে দেন বাংলাদেশে যে নিশ্চয়ই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এরকম আগুনের সূত্রপাত হয়েছিল, এখানেও সেটাই বলার চেষ্টা করা হচ্ছে। এই প্রতিবেদনের শেষ দিকে দেখবেন পাকিস্তান হাইকমিশনে লাগা আগুন বিষয়ে বাংলাদেশ ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের বারিধারা ইউনিটের দায়িত্বে থাকা মনিরুল ইসলাম মানবজমিনকে বলেন সেখানে যাওয়ার পরে আমরা দেখেছি আগুন তেমন একটা বড় না, আমাদের কোনো ইকুইপমেন্টও ব্যবহার করতে হয়নি, ধোঁয়া বের করে দিয়েই আমরা চলে আসি। প্রাথমিকভাবে যাচাই বাছাই করে আমরা যতটুকু বুঝেছি বাসার টিভি থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সৃষ্টি হতে পারে, সব কিছু স্বাভাবিক ছিল। কেরোসিন, পেট্রোল এ ধরনের কিচ্ছু সেখানে ছিল না। আমরা যখন চলে আসি তখনও পাকিস্তান হাইকমিশনার এবং পাকিস্তানি হাইকমিশনারের স্ত্রী সুস্থই ছিলেন,
পরে হয়তো ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। মানে ফায়ার ফাইটাররা ধোঁয়া বের করে দিলেন, ভেন্টিলেশনের ব্যবস্থা করে এলেন, তখনও হাই কমিশনার এবং তার স্ত্রী সুস্থ, কিন্তু এরপর থেকে তারা হাসপাতালে আছেন। আর হাসপাতালে গিয়ে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন বটে। মানবজমিন পত্রিকা লিখছে যে অনেকেই বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা কোনো সাধারণ ঘটনা নয়, শুধু দূতাবাস নয়, পুরো কূটনৈতিক পাড়ায় এত নিরাপত্তা ব্যবস্থা, সেখানে আগুন লাগে কি করে। কেউ আবার লিখছেন কোনো নারী ঘটিত কাণ্ড জেনে ফেলায় স্ত্রী নিজের গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেন, সে থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এর আগে এই ইমরান হায়দারের আগে পাকিস্তানের হাই কমিশনার ছিলেন সৈয়দ মারুফ। 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এই সৈয়দ মারুফই ইউনূস সরকারের সঙ্গে অত্যন্ত সক্রিয়ভাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কটা দীর্ঘ সময় পরে ভীষণভাবে ভালো হয়ে উঠল, সেই বিষয়ে পুরোপুরি একটা বিরাট সক্রিয় ভূমিকা রাখছিলেন পাকিস্তানের আগের হাই কমিশনার সৈয়দ মারুফ। সেই সৈয়দ মারুফ হঠাৎ করে মে মাসে বাংলাদেশ ব্যাংকের এক নারী কর্মকর্তা এবং আরেক বন্ধু নিয়ে কক্সবাজারে হোটেল সি পার্লে ছুটি কাটাতে চলে গেছেন। এ খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু না জানিয়েই দীর্ঘমেয়াদী ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় সৈয়দ মারুফকে, এবং সেই পাকিস্তানি হাই কমিশনার বাংলাদেশে আর ফিরে আসেন না। এরপর 2025-এর আগস্টে সস্ত্রীক এসে বাংলাদেশে দায়িত্ব নেন পাকিস্তানের নতুন হাই কমিশনার হিসেবে এই ইমরান হায়দার। এখন সেই বাড়িতেও নারী ঘটিত কাণ্ড জেনে ফেলায় স্ত্রী গায়ে আগুন লাগিয়েছেন কিনা, এটাও একটা আলোচ্য বিষয় বলে লিখছে মানবজমিন পত্রিকা। এখন মানবজমিন প্রশ্ন করছে, তাহলে কি এই আগুনের পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? তখন তারা বলছে যে সরেজমিনে পাকিস্তান হাই কমিশনে গিয়ে তারা দেখেছেন দূতাবাসটির চারপাশেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। দূতাবাসে ঢোকার পকেট গেটে দায়িত্বরত উর্দুভাষী পাকিস্তানের নিরাপত্তা কর্মীরা মানবজমিনকে বলেছেন হাই কমিশনার এবং তার স্ত্রী দুজনেই ভালো আছেন, তারা এখনো বাসায় ফেরেননি, তারা দুজনেই হাসপাতালে ভর্তি। তবে আগুন কিভাবে লেগেছে সে সম্পর্কে কিছু বলতে নারাজ তারা। উর্দু ভাষায় এই উর্দুভাষী নিরাপত্তা কর্মীরা বলেন, আমরা গেইটে দায়িত্ব পালন করছিলাম, ভেতরে কি হয়েছে সে সম্পর্কে আমরা জানি না, এতটুকু বলতে পারবো তারা দুজনেই ভালো আছেন। তবে ওই উর্দুভাষী নিরাপত্তা রক্ষীরা কেউ মানবজমিনকে তাদের নামও বলতে রাজি হন নাই। এরপর মানবজমিন পত্রিকা কন্টিনেন্টাল হাসপাতালে, যেখানে ইমরান হায়দার আর নাইমা হায়দার আছেন এবং যাদেরকে দেখতে জামায়াতের নেতারা, এনসিপির নেতারা গেছেন, সেই হাসপাতালে গিয়ে উপস্থিত হন এবং সেখানে গিয়ে তারা জানতে পারেন বর্তমানে তাদের দুজনকেই হাসপাতালটির দ্বিতীয় তলার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আইসিইউর সামনে গেলে দেখা যায় সেখানে ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানের চিকিৎসার তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছেন পাকিস্তানি দূতাবাসের নিজস্ব কর্তা ব্যক্তিরা। তারা সব খবরাখবর নিচ্ছেন, নিজেদের নাম প্রকাশে না রাজি হলেও উর্দুভাষী ওই পাকিস্তানি দূতাবাসের কর্তা ব্যক্তিরা বলেন যে ইমরান হায়দার, নাইমা ইমরানের শারীরিক কোনো সমস্যা নেই, আইসিইউতে তাদের অবজারভেশনে রাখা হয়েছে, একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে। হাই কমিশনারের বাসভবনের এই ঘটনা শুধুই অগ্নিকাণ্ড নাকি নাশকতা তা নিয়ে প্রশ্ন উঠছে, এবং সে প্রশ্ন তুলে যুগান্তর লিখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে ইতোমধ্যে বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন, তবে এটা পরিকল্পিত কোনো ঘটনা কিনা তা যাচাইয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ তা পর্যালোচনা করা হচ্ছে। ওদিকে ওই এলাকা ঘিরে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে সংস্থাগুলো, সে কথাও লিখছে যুগান্তর এবং জানাচ্ছে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি। কি ঘটে থাকতে পারে পাকিস্তানের হাই কমিশনারের বাসভবনে, যেখানে সরকার সহমর্মিতা, সমবেদনা না জানিয়ে বা তাদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এরকম কোনো তথ্য না জানিয়ে বরং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে দিয়েছে পাকিস্তান হাই কমিশনের আশপাশে, সেটা একটা বড় প্রশ্ন বটে।